আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার হানিফ আলী স্যার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লবণচড়া থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মুজাফফর হুসাইন, ওয়ার্ড আমির জনাব নূর হোসেন বাবুল, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ইউনিটের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, আজকে একটি মহান দিবসে আলোচনা সভায় আমরা বাংলা ভাষায় কথা বলছি। এটাই হচ্ছে বাংলা ভাষার মূল স্বীকৃতি, এটাই হচ্ছে আমাদের অর্জন। ইতিহাস আমরা আমাদের ভাইদের কাছ থেকে শুনেছি, তো দুই একটা নতুন বিষয় যোগ করতে চাই। সেটা হলো যে বাংলাদেশে এই মাতৃভাষা দিবসে যে ভাইদের নামগুলো আসে শহীদ হিসেবে, তাদের সাথে আরও অনেক আপামর জনতার নাম আছে যেগুলো আমরা অনেকেই জানি না বা আলোচনায় আসে না। এই ভাষা আন্দোলনের মূল প্রেক্ষাপট শুরু হয়েছিল 1947 সালের পরে, দেশভাগের পরে। 1948 সালে ওয়ার্ড আমির সাহেব বলেছেন, 1948 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন বাংলাদেশে আসে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু প্রতিনিধি, সেখানে জিএস ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। এই ইতিহাসটা আমরা অনেকেই জানি না। অধ্যাপক গোলাম আজম সাহেব ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন। লিয়াকত আলী খানের সামনে তিনি স্মারকলিপি প্রথম পেশ করেন যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে দাবি হিসেবে লিয়াকত আলী খানের সামনে পেশ করেন কে? একটু কথা বলেন। অধ্যাপক গোলাম আজম সাহেব। এইটা গোলাম আজম সাহেব যদি জামাত ইসলামী না করতেন, হয়তো এই নামটা এই ভাষা আন্দোলনে সবার প্রথমে আসতো। শুধুমাত্র জামাত ইসলামী করার কারণে গোলাম আজম সাহেবের নামটা কেউ নেয় না এবং এই ইতিহাসটাও অনেকে প্রকাশ করে না বা তারা বলে না। এইখানে যদি বাম সংগঠনের কেউ এই ভূমিকায় অবতীর্ণ হতো, তাহলে দেখতেন তার নামটা সুন্দর করে ভাষা আন্দোলনের ভাইদের সাথে রেখে দিত। এটা হচ্ছে ইতিহাস চুরির একটা, ইতিহাস বিকৃত করার আর একটা নমুনা। তো আমাদের এই ভাষা আন্দোলনের একজন অগ্র সৈনিক ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, যিনি 1948 সালে লিয়াকত আলী খান তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে স্মারকলিপি পেশ করেন রাষ্ট্রভাষা বাংলাকে দাবি করার জন্য। প্রিয় ভাইরা, ওই থেকে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের সমাপ্তি হয় 1952 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যেদিন সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মঘটের আহ্বান জানানো হয়। সেই ধর্মঘটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তৎকালীন সরকার জোরপূর্বক 144 ধারা জারি করে এবং 144 ধারা ভেঙে যখন ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে, তাদের উপরে গুলি করা হয়। সেই গুলিতে আমরা জানি কিছু ভাইদের নাম আসে, সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর সহ আরও অনেক ভাই, তারা ওইখানে শাহাদাত বরণ করে। এবং এই শাহাদাতের পরে আন্দোলন যখন আরও তুঙ্গে হয়, তখন এই রাষ্ট্রভাষা বাংলাকে তারা বাধ্য হয় যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সকল শহীদ ভাইদের প্রতি এবং যারা এই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিলেন, সেই সকলের প্রতি আমরা শ্রদ্ধাবোধ এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে। প্রথম শিক্ষা হলো যে কোনো অধিকার আদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে কেউ না কেউ রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। ইতিহাস অনুযায়ী এটা আমরা দেখলাম। আর রিসেন্টলি 2024-এ অধিকার আদায়ের জন্য আমাদের ছাত্র জনতা আবার রাস্তায় নেমেছিল আমাদের সামনে, আমরাও অনেকে ছিলাম। তো এইখানে শিক্ষাটা হলো যে কোনো অধিকার আদায়ের জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কেউ না কেউ মাঠে নামবে, সেটা আমি, আপনি বা অন্য কেউ, যেই হই না কেন, এইখানে কেউ না কেউ নামবেই। তো সেই নামাটা যদি আমাকে দিয়ে হয়, তাহলে কি আমাদের কোনো ক্ষতি আছে? আছে কিনা বলেন? ক্ষতি নাই। এই অধিকার আদায়ের জন্য, যে অধিকার বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যে কোনো আন্দোলন প্রতিষ্ঠার জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জীবন এবং রক্ত। যারাই রক্ত দিছে তারাই ইতিহাস বদলাইছে, যারা জীবন দিছে তারা নতুন ইতিহাস রচনা করছে। এটা ছিল 52 ভাষা আন্দোলনের মূল সূত্রতা এবং সেইখান থেকেই স্বাধীনতার
যে আমরা আমাদের দেশটাকে স্বাধীন হিসেবে মনে করি বা স্বাধীন হিসেবে আমরা যে দেশটাকে পেয়েছি, এই স্বাধীনতার সূত্রপাত ছিল সেই ভাষা আন্দোলনের মধ্য থেকে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে এখানে জীবন দিতে হবে, এখানে রক্ত দিতে হবে। এই রক্ত আর জীবন যারা দিতে পারবে তারা ইতিহাস বদলাবে, তারা ইতিহাসের সাক্ষী হবে। এই ইতিহাসের সাক্ষী আমরা আমাদের এই দেশে যদি পরবর্তীতে কোনো আন্দোলন আবার যদি গড়ে তোলে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং বাতিলের বিরুদ্ধে, সেই আন্দোলনের জীবন এবং রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা রমজান মাস আমরা উপভোগ করতেছি, রমাদানের আজকে 3টা রোজা আমরা উপভোগ করতেছি। এই রমাদান মাস আসলো, যেহেতু আমরা এতগুলো ভাইকে পেয়ে গেলাম, এই জন্য রমাদানের একটু কথা বলতে চাই। এই রমাদানকে নিয়ে আমাদের বেশ কিছু আয়োজন আছে না? আমরা কি করছি, সুন্দর করে বাজার করছি, বাসায় একটু বাজার করছি, ছোলা কিনছি, ডাউল কিনছি, বিভিন্ন প্রতিদিন কিছু না কিছু কেনাকাটা করতেছি, ইফতারি ভালোভাবে করব, সেহরি করব। তো আমাদের এই আয়োজনটা যেন রমাদানের শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। রমাদান যে জন্য আসলো, আল্লাহ তাআলা যে জন্য এই রমজান মাসকে আমাদের মাঝে পাঠালেন, যে তাকওয়ার গভীরতা, আল্লাহর সাথে যে সম্পর্কটা, আল্লাহ ভীতি, এটা নিজের নফসকে পবিত্র করা, প্রবৃত্তি করা, শয়তানকে বাদ দেওয়া, এই জায়গাটার জন্য আমাদের কিছু আয়োজন থাকা দরকার ছিল। আমি মনে করি একজন মুমিন হিসেবে রমাদান মাসের প্রস্তুতি হচ্ছে যে আমি এই রমজানকে কতটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো, রমজানে আমি আল্লাহর কাছে কতটুকু নিজেকে পেশ করতে পারবো, এইটার জন্য আমাদের একটু প্রস্তুতি থাকা দরকার। শুধুমাত্র সেহরি আর ইফতার এই আয়োজনে যেন আমরা সীমাবদ্ধ না থাকি। তো